They're very smart people, very good negotiators. মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট একসময় হুঙ্কার ছেড়েছিলেন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে গুড়িয়ে দেবার, Give them anything. But some people may want to invest. Like, what are you going to do? Say you can never, ever? আজ সেই হোয়াইট হাউসের প্রতাপশালী শাসক ডোনাল্ড ট্রাম্পকে খোদ তেহরানের শর্তের সামনে কার্যত হাঁটু গেড়ে বসতে হলো। I would have never given them 150 billion. I would have never given them the money. I would have never given. They have taken their money. It's not our money. It's their money, and we froze it. At a certain point in time, I guess we're going to have to give it back. The flaws. দর্শক, চলতি সপ্তাহের শেষের দিকে জেনেভায় একটি আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ওয়াশিংটনের জন্য এক নম্র আত্মসমর্পণ হিসেবে অভিহিত করছেন। ইসরায়েলকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু করেছিল তা শুধু ব্যর্থই হয়নি, বরং মার্কিন সামরিক কৌশলগত, অর্থনৈতিক এবং নৈতিক ভিত্তিকে এমন এক ধাক্কা দিয়েছে যা আমেরিকার বৈশ্বিক হেজিমনি বা একচ্ছত্র আধিপত্যকে খবরের কাগজের পাতায় এক ধরনের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের এই পিছুটান এবং ইরানের দেওয়া ভয়ঙ্কর সব শর্ত মেনে নেয়ার পেছনের আসল রহস্য আসলে কি? কেন মার্কিন প্রশাসন নিজেই এখন গৃহযুদ্ধের মুখোমুখি? চলুন জেনেভা চুক্তির আদ্যোপান্ত এবং বিশ্ব রাজনীতির এই ঐতিহাসিক ভূকম্পন আজ একদম সহজভাবে উপস্থাপন করা যাক। দর্শক, শুরুতেই আসা যাক সেই চুক্তির খুঁটিনাটি বিষয়ে, যা হোয়াইট হাউস অত্যন্ত গোপনীয়তার সাথে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আগামী শুক্রবার জেনেভায় যে চুক্তিটি সই হতে যাচ্ছে তার শর্তগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় যে ইরান এই টেবিলে সম্পূর্ণ উইনিং পজিশন বা বিজয়ী বেশে বসছিল। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এর বিনিময়ে ইরান বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দিবে। কিন্তু এর বদলে ট্রাম্পকে কি দিতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের উপর থেকে সমস্ত নৌ অবরোধ প্রত্যাহার করে নিতে হবে, যাতে এই অঞ্চল থেকে আবার তেল সরবরাহ শুরু হতে পারে। তবে আসল ধাক্কাটি অন্য জায়গায়। এই ৬০ দিন পার হবার পর হরমুজ প্রণালীতে যে কোনো বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক বা ট্যাক্স আদায়ের সম্পূর্ণ আইনি পথ ইরান নিজের হাতে খোলা রেখেছে। অর্থাৎ ইরান চাইলে এখান থেকে ইচ্ছে মতো ট্যাক্স কালেক্ট করতে পারবে। তার চেয়েও সবচেয়ে বড় আত্মসমর্পণের প্রমাণটি হল, যেই পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চিরতরে বন্ধ করার দাবিতে ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিল, এই চুক্তিতে সেই মূল বিষয়টিকেই সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ইরান তার পারমাণবিক ক্ষমতা আগের মতোই ধরে রাখছে, অথচ আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যুদ্ধ থামিয়ে ফিরে যাচ্ছে। এটাই প্রমাণ করে ট্রাম্প তেহরানের কট্টরপন্থীদের শর্তের কাছে কতটা অসহায়ভাবে মাথা নত করেছে। দর্শক, এই একপেশে চুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে এখন রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ট্রাম্পের প্রধান আলোচক জ্যারেড কুশান, স্টিভ উইটকফ এবং স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চুক্তিকে ট্রাম্পের এক বড় জয় হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের ভেতরে থাকা কট্টরপন্থী অংশটি এই আত্মসমর্পণকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ভেতরের গোপন সূত্র থেকে জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই চুক্তির তীব্র বিরোধিতা করছেন। তারা মনে করছেন এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার সম্মান ধুলোয় মিশে গেছে। একজন সিআইএ প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রী যখন খোদ প্রেসিডেন্টের বিরুদ্ধে গোপনে আপত্তি তোলেন, তখন বুঝতে হবে মার্কিন নীতি নির্ধারণী কাঠামো কতটা খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি যে বিষয়টি সমালোচনা করেছিলেন তা হলো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা ইরান পারমাণবিক চুক্তি। ট্রাম্প সবসময় বলতেন ওবামা ইরানের কাছে আমেরিকাকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু আজ রক্ষণশীল বিশ্লেষক রিপাবলিকান পার্টির নেতারাই ট্রাম্পের এই নতুন চুক্তিকে ওবামার সেই চুক্তির কার্বন কপি বলে অভিহিত করছে। ডানপন্থী রেডিও হোস্ট মার্ক লেভিন হোয়াইট হাউজের এই চরম গোপনীয়তার তীব্র সমালোচনা করেছেন।
অন্যদিকে প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম এই ব্যর্থতার সম্পূর্ণ দায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপর চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। রক্ষণশীল বিশ্লেষক এরিকসন তো সরাসরি বলে দিয়েছেন ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। রুশ প্রশাসনের সাবেক উপদেষ্টা মার্ক থিসেনো একই সতর্কতাবাণী শুনিয়েছেন। ট্রাম্প যে নিজেকে ডিল মেকার হিসেবে দাবি করতেন, আজ তার নিজের দলের লোকেরাই তাকে আত্মসমর্পণকারী হিসেবে গালমন্দ করছে। রাজনীতিতে এর চেয়ে বড় নির্মম পরিহাস আর কি বা হতে পারে। দর্শক, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর হামলা চালায়, তখন পরিস্থিতি ছিল ভিন্ন। শুরুর দিকে মার্কিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন এবং ইরানের বহু সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যায়। ওয়াশিংটন ভেবেছিল ইরান হয়তো এতেই হাঁটু গেড়ে দিবে, কিন্তু পারস্যের এই পরাশক্তি অবিশ্বাস্য দ্রুততার সাথে ঘুরে দাঁড়িয়েছে। তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্ব জুড়ে এক জ্বালানি সংকট তৈরি করে পুরো বিশ্বকে নতুন ক্ষমতার জানান দিয়েছে। পেন্টাগনের মে মাসের মাঝামাঝি সময়ের হিসেব অনুযায়ী এই সংক্ষিপ্ত যুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্রের পকেট থেকে চলে গেছে প্রায় $29 বিলিয়ন। স্বাধীন বিশেষজ্ঞদের মতে প্রকৃত খরচের পরিমাণ এর চেয়েও অনেক বেশি। এই যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের মজুদ এতটাই মারাত্মকভাবে কমে গেছে যে এশিয়া এবং ইউরোপে আমেরিকার যে ভূরাজনৈতিক স্বার্থ এবং সামরিক উপস্থিতি রয়েছে তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। তার চেয়েও বড় ধাক্কাটি এসেছে নৈতিক জায়গায়। যুদ্ধের প্রথম দিকে মার্কিন হামলায় একটি বালিকা বিদ্যালয়ের 170 জনেরও বেশি নিষ্পাপ শিশু নিহত হন। এই এক ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ওয়াশিংটনের তথাকথিত মানবাধিকারের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। যুদ্ধে ইরানের 3000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ঠিকই, কিন্তু 13 জন মার্কিন সেনার কফিন চলে গেছে আমেরিকায়। আর তখন হোয়াইট হাউসের ভেতরে জনমত পুরোপুরি ট্রাম্পের বিপক্ষে চলে গেছে। যুদ্ধ বন্ধ করতে মরিয়া ট্রাম্প এখন নিজের মিত্র ইসরায়েলের উপরই ক্ষুব্ধ। যুদ্ধবিরতি আলোচনাকে টিকিয়ে রাখার জন্য তিনি সম্প্রতি বৈরুতে হামলা বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র চাপ দিয়েছেন এবং তাকে একজন অত্যন্ত কঠিন লোক বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে এটি শেষ এবং নেতানিয়াহুকে তা শুনতেই হবে। কিন্তু নেতানিয়াহুও দম্বার পাত্র নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল তার নিজের স্বার্থে হামলা চালিয়ে যাবে। এই প্রথম ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার ফাটল এত স্পষ্টভাবে বিশ্বের সামনে চলে আসলো। দিন শেষে সংঘাত থেকে ইরান মধ্যপ্রাচ্যের এক অবিসংবাদিত এবং অপরাজেয় আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের মূল ক্ষেপণাস্ত্র শক্তি এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে। উপরন্তু হিজবুল্লাহ, হুতিদের মতো তাদের আঞ্চলিক মিত্রদের সাথে তেহরানের সম্পর্ক আরও জোরালো হয়েছে। আমেরিকার পিছুটান বিশ্বমঞ্চে এক বিশাল বার্তা দিচ্ছে। ওয়াশিংটনের এই সামরিক এবং কূটনৈতিক ব্যর্থতা এখন চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়াকে তাদের নিজেদের অঞ্চলে আরও বেশি আগ্রাসী নীতি গ্রহণ করতে উৎসাহিত করবে। দর্শক, আপনার কি মনে হয় যে ট্রাম্প একসময় ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিল, আজ তেহরানের ভয়ঙ্কর সব শর্ত মেনে নিয়ে তার এই যুদ্ধবিরতি করাকে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প কেন ইরানের সামনে এসে মাথা নত করল? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।